কন্ট্রাক্ট পেপার, এখানে একটা সিগনেচার করে দাও। এখানে লেখা আছে তুমি আমার জীবনে ইন্টারফেয়ার করবে না, আমিও তোমার জীবনে কোনো প্রকার ইন্টারফেয়ার করব না। 1 বছর পর তুমি তোমার রাস্তায়, আমি আমার রাস্তায়, আমাদের মধ্যে আর যোগাযোগ থাকবে না। এই 1 বছরের জন্য তুমি আমার নামে মাত্র ওয়াইফ থাকবে আর আমি তোমার নামে মাত্র হাজবেন্ড। এই কন্ট্রাক্ট পেপারের সিগনেচারের পরিবর্তে তুমি যত অ্যামাউন্ট তত নিজের ইচ্ছা মতো বসিয়ে নিতে পারো। আর এটাও লেখা আছে তুমি তোমার ওয়াদা থেকে বিচ্যুত হতে পারবে না। গুরুজনদের খুশির জন্য আমি সব কিছু করতে পারি, এই বিনিময়ে আমি কিছুই চাই না। সবাইকে আপনার মতো ভাববেন না। মিষ্টি মার অসুস্থতার জন্য আমাকে আজকে এরকম একটা সিদ্ধান্ত নিতে হয়েছে, আর আপনি কোনো চিন্তা করবেন না। আপনার জীবনে আমি কোনো ইন্টারফেয়ার করব না। বইয়ের অধিকার নিয়ে কখনো আপনার সামনে দাঁড়াবো না। এই বলে তে কন্ট্রাক্ট পেপারে সিগনেচার করে প্রস্থান করলো। জিওন জাংকুক, বয়স 28, ভারতের বিখ্যাত বিজনেসম্যান। এত অল্প বয়সে নিজের বিজনেসকে উচ্চতর পর্যায়ে নিয়ে গেছে। খুব গম্ভীর আর রাগী স্বভাবের, নিজের কাজের ক্ষেত্রে খুবই যত্নশীল। ছোটবেলায় বাবা মা দুজনেই মারা গেছে। তারপর থেকে মায়ের বান্ধবী জেহপের কাছে বড় হয়েছে। জেহপকে নিজের মায়ের স্থান দিয়েছে জাংকুক। নিজের মায়ের নামে একটি এতিমখানা তৈরি করেছে, সেখানে তে বাচ্চাদের পড়াশোনা করায়। জেহপকে মিষ্টি মা বলে ডাকে। তে অনার্স প্রথম বর্ষ পড়াশোনা করছে। নিজের পড়াশোনার খরচ চালাতে পার্ট টাইম জব হিসাবে এতিমখানায় বাচ্চাদের পড়াশোনা করায়। বাবা মা কেউ নেই, এতিমখানায় বড় হয়েছে। জেহপ আর বেশি দিন বাঁচবেন না বলে ডাক্তার জাংকুককে জানিয়েছেন। মারা যাওয়ার আগে তিনি শেষ ইচ্ছে হিসেবে জাংকুকের বিয়ে দেখে যেতে চান। জাংকুকের বিয়ের কোনো ইচ্ছে না থাকায়ও সিদ্ধান্ত নেয় চুক্তির বউ হিসাবে তেকে বিয়ে করবে। কন্ট্রাক্টের সময় পেরিয়ে গেলে তেকে ডিভোর্স দিয়ে দেবে। যদিও তে প্রথমে রাজি হতে চায়নি, কিন্তু যখন জেহপের অসুস্থতার কথা জানলো যে তিনি আর বেশি দিন বাঁচবেন না, একদম ভেঙে পড়ে। তারপর সিদ্ধান্ত নেয় এবং অফারেও রাজি হয়ে যায়। ওর জীবনে ওর মিষ্টিমা ছাড়া আর আপন কেউ নেই। তার শেষ ইচ্ছেটুকু পূরণের জন্য পবিত্র সম্পর্কের চুক্তিতে রাজি হয়ে যায়। জেহপের যথেষ্ট পছন্দ তেকে বউ করার জন্য। এই মেয়েটার আত্মসম্মান অনেক বেশি, এত লোভনীয় অফার পেয়েও হাতছাড়া করে ফেললো। সত্যি মেয়েটা বাকি মেয়েদের থেকে অনেক আলাদা। জিনকে আমার রুমে পাঠিয়ে দাও, অফিস স্টাফকে কল করে বলল। জিন রুমে প্রবেশ করলো। কিরে, তুই কোথায় ছিলি রে? আর যা যা পেপার তৈরি করতে বলেছিলাম করেছিলি? তোর বলা পেপার তৈরি করছিলাম। এসব করা কি খুব দরকার ছিল? মেয়েটা বড্ড সরল সহজ। অন্য কোনো মেয়ে হলে তোর এরকম প্রস্তাবে কোনোদিনও রাজি হতো না। কেন এরকম করছিস বলতো? বিয়েটা শেষমেশ করছি যেহেতু, তাহলে পরিপূর্ণভাবে মেনে নে। 1 বছরের জন্য কেউ বিয়ে করে? বিয়ে একটা পবিত্র সম্পর্ক। সারা জীবন কি তুই একাই থেকে যাবি? তোরও তো একটা জীবনসঙ্গীর প্রয়োজন। জাংকুক রাগী গলায় বলল, আমার জন্য আমি একাই যথেষ্ট। আমার কাউকে প্রয়োজন নেই, কোনো সঙ্গীর প্রয়োজন নেই। সঙ্গী তাদের প্রয়োজন হয় যারা দুর্বল, আর আমি মোটেও দুর্বল নই। বিয়েটা শুধুমাত্র মা মনির খুশির জন্য করছি, না হলে আমি কখনো বিয়ে না করার শপথ করেছিলাম। বিয়ে করে যদি এত শান্তি পাওয়া যেত, তাহলে আমার মা মনি কেন সাফাই করেছিল? কেন ওই লোকটা মা মনিকে নির্যাতন করে বাড়ি থেকে বের করে দিয়েছিল? মা মনি তো একাই জীবনটাকে কাটিয়ে দিল, আমি আমার জীবনটাকে একাই কাটিয়ে দেব। কেন বাচ্চামি করছিস বলতো? মারলাম আন্টির বিয়েটা টক্সিক ছিল, তাই বলে তুইও বিয়েটাকে মেনে নিবি না? তে আর তুই দুজনেই পৃথিবীতে অসহায়। তোদের দুজনারই দুজনকে দরকার, কারণ তোদের দুজনারই বাবা মা নেই। তোরা একে অপরের কষ্ট যতটা বুঝতে পারবি, অন্য কেউ ততটা বুঝতে পারবে না। পরের দিন সাদা মাটা ভাবি জাংকুক আর তের বিয়েটা হয়ে গেল।
তাদের বিয়েতে উপস্থিত ছিল জেহব আর জিন। কাজী যখন তেকে কবুল বলতে বলছিল, তের চোখ দিয়ে অঝরে পানি পড়ছিল। সে মনে মনে ভাবতে লাগলো, আজ যদি আমার বাবা মা বেঁচে থাকতো তাহলে আমাকে এরকম একটা চুক্তির সম্পর্কে আবদ্ধ হতে হতো না। তের চোখে পানি দেখে জেহব বলে উঠল, কাঁদছিস কেন? বাবা মাকে আজকে খুব মনে পড়ছে তাই না? বাবা মা নেই তো কি হয়েছে, তোর মিষ্টি মা তো আছে। তুই আজকে মা আর শাশুড়ি একসাথে পেলি, এটা কি কম খুশির বলতো? কাঁদিস না। তিনি তেকে জড়িয়ে ধরলেন। তেকে এভাবে কাঁদতে দেখে জাঙ্কুকের খারাপ লাগলো। ও মন ভার করে তের দিকে তাকিয়ে রইল। জিন সম্পূর্ণ বিষয়টা লক্ষ্য করলো আর মনে মনে ভাবতে লাগলো, আমি যতদূর তোকে চিনি জাঙ্কুক, এমন একটা দিন আসবে তুই তেকে চোখে হারাবি, কিন্তু একটাই ভয়, সময় থাকতে ওকে চিনে নিস, না হলে তুই অমূল্য রত্নকে হারাবি। জাঙ্কুক মনে মনে ভাবতে লাগলো, মনে হচ্ছে মেয়েটাকে এক্ষুনি গিয়ে বুকের মাঝে জড়িয়ে ধরি। কাউকে কাঁদতে দেখেও এতটা সুন্দর লাগতে পারে জানা ছিল না। পর মুহূর্তে ও নিজেকে ধমকালো, ড্যামেট, কি ভাবছি আমি এসব? আমার মাথাটাও দেখছি খারাপ হয়ে গেছে। জেহব তেকে সুন্দর করে সাজিয়ে বেডে বসিয়ে দিল। আমার ছেলেটার মন খুব ভালো, দেখিস তোর কোনো যত্নে কমতি রাখবে না। ও নিজের মনের কষ্টের কথা কাউকে বলে না, নিজের মনেই চেপে রাখে। তুই নিজের মতো করে ওকে ওর মতো বোঝার চেষ্টা করিস, দেখিস তোরা খুব সুখী হবি। তে মনে মনে ভাবতে লাগলো, যে সম্পর্কটা চুক্তির শেষ সম্পর্ক, সুখের হবে কিভাবে মিষ্টিমা? শুধুমাত্র তোমার খুশির জন্য এই বিয়েটা হয়েছে। তখনই জিন জাঙ্কুককে ধাক্কা দিয়ে রুমে ঢুকালো। জাঙ্কুক রুমে ঢুকেই তেকে দেখে থমকে গেল। জিন রুমটা কি সুন্দর করে সাজিয়েছে, দেখেছিস তো? অতঃপর জেহব আর জিন রুম থেকে বেরিয়ে যায়। গোলাপ আর বেলি ফুলের সজ্জিত খাটে লাল শাড়ি পরে মাথা নিচু করে নতুন বধূ বসে আছে। রুমের ফ্লোরে রাখা অসংখ্য বেলুন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, আর সেই সাথে রয়েছে গোলাপের পাপড়ি দিয়ে সাজানো রাস্তা। যে রাস্তার অন্তিম পথ হচ্ছে রুমের মধ্যখানে অবস্থিত বেডে। এত সাধারণ সাজে কাউকে এতটা কিভাবে সুন্দর লাগতে পারে? কত দেশে ভ্রমণ করেছি, কত ওয়েস্টার্ন ড্রেস পরা মেয়েদের দেখেছি, কখনো তো এমন থমকে যায়নি। তাহলে এই সাধারণ মেয়েটিকে দেখে হৃদয়ে কেন এতটা কম্পন হচ্ছে? আমি কি সত্যি ওর মুগ্ধতায় হারিয়ে যাচ্ছি? পর মুহূর্তেই জাঙ্কুক নিজেকে শাসিয়ে নিল, আমি এসব ভাবতে পারি না। আমি শুধু মামুনের জন্য এই মেয়েটাকে বিয়ে করেছি, এটা আমার ভুলে গেলে চলবে না। গলা খানিকটা ঝেড়ে নিল, তারপর বলে উঠল, আজকে সারাদিন তোমার উপর অনেক ধকল গিয়েছে, যাও গিয়ে ফ্রেশ হয়ে নাও। আর বউদের মতো এভাবে কেন বসে আছো? তুমি কি ভুলে গিয়েছো তুমি আমার সত্যিকারের বউ নাও? ইউ আর মাই কন্ট্রাক্ট ওয়াইফ। কথাটা শুনে দীর্ঘশ্বাস ফেলল তে। আমি কথা দিয়ে কথা রাখতে জানি, আমি কিছুই ভুলিনি। মিষ্টিমার খুশির জন্য বসেছিলাম, আপনি রুমে কখন এসেছেন বুঝতে পারিনি। আমি আমার আচরণের জন্য খুবই দুঃখিত। এখন যেহেতু তোমার মিষ্টিমা ঘরে নেই, তাই এই নাটকের কোনো প্রয়োজন নেই। শাড়ি ছেড়ে নর্মাল কোনো ড্রেস পরে আসো। তারপর তে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল, তারপর নিজের কাপড় বদলে বের হয়ে আসলো। তেকে বের হয়ে আসতে দেখে জাঙ্কুক ফ্রেশ হতে চলে গেল, আর তে ঘরটাকে ভালো করে দেখলো আর মনে মনে ভাবতে লাগলো, এখানে তো বড় কোনো সোফা নেই, তাহলে আমি ঘুমাবো কোথায়? এত ছোট সোফা, আমি তো ঘুমাতে পারবো না এখানে। সারের কাভার্ডে দেখব, যদি কোনো কার্পেট পাওয়া যায় সেটা মেঝেতে বিছিয়ে নিয়ে সেখানে শুয়ে পড়বো। ধ্যাত, ওনার কাভার্ডে হাত দিলে উনি যদি রেগে যায়। ও দাঁড়িয়ে থেকে দাঁত দিয়ে নখ কাটতে লাগলো। জাঙ্কুক বের হয়ে দেখলো তে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু একটা ভাবছে। তুমি কি নাইট গার্ডের মতো সারা রাত পাহারা দেওয়ার চিন্তা করছো? ভাবনার মাঝে আচমকা জাঙ্কুকের গলা পেয়ে ভয় পেয়ে গেল। না না স্যার। তাহলে দাঁড়িয়ে আছো কেন? যাও গিয়ে শুয়ে পড়ো। না মানে কোথায় ঘুমাবো স্যার? আসো আমার বুকে ঘুমাও।
তে চোখ বড় বড় করে তাকালো জাংকুকের দিকে। তাছাড়া আর কি বলবো তোমাকে, এত বড় একটা বেড অথচ বলছো কোথায় ঘুমাবে। টিপিক্যাল নায়িকাদের মতো তোমাকে বলবো না যে নিচে ঘুমাও, এখানে কোনো সিরিয়াল চলছে না। আর আমি এতটাও নিষ্ঠুর নই তোমাকে কষ্ট করে নিচে ঘুমাতে দেব। যাও গিয়ে বেডে ঘুমাও। কিন্তু স্যার, আর একটা কথা নয়, যাও গিয়ে ঘুমিয়ে পড়ো। জাংকুকের কথা অমান্য করার সাহস পেয়ে নেই, তাই তে কোনো কথা না বলে বেডে গিয়ে গুটিসুটি হয়ে ঘুমালো। পরের দিন সকালে তে খুব ভোরে ঘুম থেকে উঠে নামাজ আদায় করে নিচে চলে গেল সকালের জন্য ব্রেকফাস্ট তৈরি করতে। সকালের ব্রেকফাস্ট তৈরি করে আর জাংকুকের জন্য সুপার ব্ল্যাক কফি তৈরি করলো। ব্ল্যাক কফিটা হাতে নিয়ে জাংকুককে ডাকতে গেল। তে রুমে গিয়ে দেখলো জাংকুক রুমে নেই। তে ভাবলো জাংকুক হয়তো টেরেসে আছে, তাই সে কফিটা নিয়ে টেরেসে চলে গেল। জাংকুক পুশ আপ করছিল আর জাংকুকের পরনে ছিল ব্ল্যাক বক্সার গেঞ্জি, ব্ল্যাক ট্রাউজার। তখনই তে টেরেসে আসলো আর জাংকুককে এক্সারসাইজ করতে দেখলো। শুনছেন আপনার ব্ল্যাক কফিটা? মুখটা অন্যদিকে ঘুরিয়ে বলল তে। তুমি কি কথাটা আমাকে বলছো? পুশ আপ করা থামিয়ে এক হাঁটুর উপরে হাত রেখে আর এক হাত দিয়ে চুলে ব্রাশ করতে করতে কথাটা তেকে বলল। এখানে আপনি ছাড়া আর কোনো দ্বিতীয় ব্যক্তি আছে কি যে তাকে বলবো আমি? তাহলে মুখটা অন্যদিকে ঘুরিয়ে রেখেছো কেন? এটা আমি মোটেও পছন্দ করি না। বাই দ্য ওয়ে, তুমি কি আমাকে অ্যাভয়েড করার চেষ্টা করছো? আমি সাধারণ একটা মেয়ে স্যার, আপনাকে অ্যাভয়েড করার মতো যোগ্যতা আমার নেই। আর আমি আমার নিজের সীমায় থাকতে পছন্দ করি। ব্ল্যাক কফিটা ঠান্ডা হয়ে যাচ্ছে স্যার। ব্ল্যাক কফিটা নিয়ে যদি আমাকে কথা শোনান, আপনাকে আগেই জানিয়ে রাখি, মিষ্টি মা আপনার জন্য কফিটা নিয়ে আসতে বলেছিল, তাই নিয়ে এসেছি। আপনি আবার ভেবে বসবেন না আপনার বউ হওয়ার চেষ্টা করছি। এত বেশি কথা তোমাকে কে বলতে বলেছে? কফি নিয়ে আমি তোমাকে কিছু বলেছি? সব কিছু নিজের মতো এত বেশি বেশি ভেবে নাও কেন? দুঃখিত স্যার, বেশি কথা বলে আপনাকে বিরক্ত করার জন্য। কথাটা শুনে রেগে গেল জাংকুক। এতক্ষণও ধৈর্যের সহিত নিজের রাগটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিল, কিন্তু এবার আর রাগটাকে দমন করতে পারল না। তের কোমরের দুপাশে দু হাতে রেখে নিজের কাছে টেনে আনলো। Why are you talking to me like this? অনেকক্ষণ ধরে সহ্য করছি, তবুও নিজের মতো করে বলেই যাচ্ছ। আমি কি একবারও বলেছি আমি বিরক্ত হচ্ছি? তে জাংকুকের এমন কর্মকাণ্ডে হতবাক হয়ে রইল। আর জাংকুক যখন কথা বলছিল তখন ওর নিঃশ্বাস তের মুখের উপর পড়ছিল, যার জন্য তে কথা বলার শক্তি হারিয়ে ফেলল। এই প্রথম কোনো ছেলে ওর এত কাছে এসেছে, যার ফলে ও ফ্রিজড হয়ে দাঁড়িয়ে আছে। কি হলো? এতক্ষণ তো বেশ চটপট করে কথা বলছিলে, এখন কেন চুপ করে আছো? আর নেক্সট টাইম থেকে আমাকে স্যার বলে ডাকবে না, শুধু জাংকুক বলে ডাকবে, বুঝতে পেরেছো? এখন কোনো কথা না বলে নিচে যাও, আমি অফিসে যাব। আমার জিনিসপত্রগুলো রেডি করো। তে কোনো কথা না বলে মাথা নেড়ে চুপচাপ চলে গেল। মেয়েটা বেশ ভয় পেয়েছে। ওকে এভাবে ভয় দেখাতে খুব ভালো লাগলো। কেমন অল্পতেই মেয়েটা ভয় পেয়ে যায়। জাংকুক মনে মনে বলল। তে রুমে এসে ভাবতে লাগলো, ওনার আবার হঠাৎ করে কি হলো? এত ভালোভাবে আমার সাথে কথা বলছেন, ওনার কাছে তো আমি চুক্তির বউ ছাড়া আর কিছু না, তাহলে কেন শুধু শুধু মায়া বাড়াচ্ছেন? আমি চাই না আপনার প্রতি আমার কোনো অনুভূতির সৃষ্টি হোক, শুধুমাত্র 1 বছরের জন্য স্ত্রীর দায়িত্ব পালন করে যাব। জাংকুক আর তের বিয়ের 5 দিন হয়ে গেল। জাংকুকের বলার পর থেকে তে নিজের দায়িত্বগুলো পালন করছে। জাংকুক নিজের অফিসের কাজে ব্যস্ত থাকে আর তে ইউনিভার্সিটি আশ্রমের বাচ্চাদের পড়ানো, মিষ্টি মার সেবা যত্নে নিজের মতো করে দিন কাটাচ্ছে। একই ঘরে থেকেও দুজন দুজনের সাথে কথা বলার সময়টুকু পায় না। জাংকুক যথাযথভাবে তেকে এড়িয়ে চলে। তে ঘরটাকে সুন্দর করে গোছাচ্ছিল। জাংকুকের ড্রয়ারের সব কিছু বের করে সুন্দর করে মুছে দিচ্ছিল। হঠাৎ সে দেখলো একটি ছবি উল্টো করে রাখা
আগ্রহ সহকারে ছবিটা সে সোজা করে দেখলো, একটা সুন্দর মেয়ের ছবি, আর তাতে লেখা লাভ। মেয়েটি তো খুব সুন্দরী। কে এই মেয়েটি? এই ডয়ারে এই মেয়েটির ছবি যেহেতু রাখা আছে, তাহলে হয়তো ওনার প্রিয়জন হবে। লাভ লেখাটি লক্ষ্য করলো তে। হয়তো মেয়েটি ওনার ভালোবাসা, এর জন্যই তিনি আমাকে মেনে নিতে পারছেন না। হয়তো এই মেয়েটার জন্যই তিনি আমাকে চুক্তির বিয়ে করেছেন। 1 বছর পরে এই সুন্দরী মেয়েটাকে বউ করে তুলবেন। মুহূর্তে চোখ থেকে জল গড়িয়ে পড়ল তের। চোখের জল মুছে বলল, আচ্ছা, আমার এত কেন খারাপ লাগছে? আমি তো ওনাকে ভালোবাসি না। আমি আর ওনাকে নিয়ে ভাববো না। ওনাকে নিয়ে ভাববার অধিকারটুকু আমার নেই। কোথায় উনি আর কোথায় আমি? আমার মতো মেয়েকে উনি বউ হিসেবে মানবেন, সেটা আকাশ কুসুম কল্পনা। ওনার পাশে কোনো সুন্দরী মেয়েকেই মানায়। আমি ওনার যোগ্য নই। তের ভাবনার মাঝে জাঙ্কুক এসে উপস্থিত হলো, আর এসেই দেখতে পেল তে তার ব্যক্তিগত ড্রয়ারের সব ফাইলগুলো বের করেছে। ব্যক্তিগত ড্রয়ারে হাত দেওয়াতে জাঙ্কুক খুব রেগে গেল। জাঙ্কুক মেঝে থেকে তেকে টেনে তুলল। আচমকা কারোর টানে তে হতবাক হয়ে গেল। সে দেখলো জাঙ্কুক তার দিকে লাল লাল চোখ করে তাকিয়ে আছে। এভাবে তাকানো দেখে তে খুব ভয় পেয়ে গেল। কি করছিলে তুমি এখানে? তোমাকে এত সাহস কে দিয়েছে যে তুমি আমার ব্যক্তিগত ড্রয়ারে হাত দাও? সেদিন তোমার সাথে সুন্দর করে কথা বলেছি দেখে মাথায় উঠে বসতে চাইছো, তাই না? আজকাল দেখছি বউ হওয়ার খুব শখ জেগেছে। একটা কথা আজকে তুমি ভালো করে শুনে নাও, তুমি আমার কাছে চুক্তির বউ ছাড়া আর কিছুই নাও। ইউ আর মাই কন্ট্রাক্ট ওয়াইফ, জাস্ট অন ইয়ার। খুব লোভ জেগেছে মনে, তাই না? কি দেখছিলে তুমি আমার ডয়ারে? তুমি আমার কোনো জিনিসে হাত দেবে না, সেই যোগ্যতা তোমার নেই। জাঙ্কুকের সকল কথা শুনে তে খুব আঘাত পেল, আর ছলো ছলো নয়নে তাকিয়ে রইল জাঙ্কুকের দিকে। জাঙ্কুক নিজের রাগের কারণে তেকে কষ্ট দিয়ে কথা বলল, যেটা সে নিজে উপলব্ধি করতে পারল না। হঠাৎ তের হাতের দিকে তাকিয়ে দেখলো ছবি, যার জন্য সে আরো রেগে গেল। তুমি এই ছবিটা কেন ধরেছো? আনসার মি ড্যাম ইট। আমি জানতাম না এটা আপনার ব্যক্তিগত ড্রয়ার। খানিকটা তোতলিয়ে বলল তে। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। জাঙ্কুকের থেকে দৃষ্টি সরিয়ে মাথা নিচু করে কথাটা বলল তে। কারণ ড্রয়ারে হাত দিতে গেলে তার পারমিশন নিতে হয়, সেই কমন সেন্সটুকু কি তোমার নেই? তুমি কি ছোট বাচ্চা যে তোমাকে সব বুঝিয়ে বলতে হবে? তের হাত শক্ত করে ধরে বলল জাঙ্কুক। তের চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে। দয়া করে হাতটা ছাড়বেন, খুব ব্যথা লাগছে। তের কথা শুনে জাঙ্কুক নরম হয়ে এলো, আর তের হাত ছেড়ে দিয়ে উল্টো দিকে ঘুরে দাঁড়ালো। আপনি হয়তো ভুলে গেছেন, সেদিন আমিও আপনাকে বলেছিলাম আমি আপনার চুক্তির বউ। আপনাকে নিজের স্বামী হিসেবে পাওয়ার যোগ্যতাটুকু আমার নেই। বিশ্বাস করুন, আমি নিজের মাত্রা কখনোই ছাড়াইনি। আর আমি এটাও জানি আপনার কোনো জিনিসে হাত দেওয়ার অধিকার আমার নেই। ঘরের জিনিসপত্রগুলোতে অনেক ধুলো ময়লা জমে গিয়েছিল, সেজন্য পরিষ্কার করার জন্য আপনার ডয়ারে হাত দিয়েছিলাম। আজকের পর থেকে আপনার কোনো জিনিসে হাত দেব না, কথা দিলাম আপনার কাছে। চোখের পানি মুছে বলতে লাগলো তে। তে ঘর থেকে বের হয়ে ছাদে চলে গেল। ছাদে গিয়ে দরজা লাগিয়ে দিল। তারপর সেখানে বসে হাঁটুতে মাথা রেখে কাঁদতে লাগলো। অনেকক্ষণ কাঁদার পরে উঠে দাঁড়ালো। তারপর আকাশের দিকে তাকিয়ে বলল, আজকে তোমাদের কথা খুব মনে পড়ছে। কেন তোমরা আমাকে ছেড়ে চলে গেলে বলো তো? ছেড়ে গেলেই যখন, তখন আমাকেও সাথে নিয়ে যেতে পারতে। জাঙ্কুক নিজের রুমে বসে তখনকার ঘটনার কথা ভাবছে আর অনুতপ্ত হলো। ড্যাম ইট, এটা আমি কি করলাম তের সাথে? কেন এত খারাপ ব্যবহার করলাম? ও তো আর জানতো না এই ডয়ারে হাত দেওয়া আমি পছন্দ করি না। কেন যে ওকে এত কথা শোনাতে গেলাম? আমি ওর সাথে এরকম ব্যবহার করে মোটেও ঠিক করিনি। ওকে সরি বলতে হবে, মেয়েটা কষ্ট পেয়েছে। তে ছাদ থেকে নেমে জাঙ্কুকের রুমের দিকে যেতে নিল। ওনার রুমে কেন যাচ্ছি আমি? ওনার কোনো জিনিসে আমি হাত দেব না, আর ওনার রুমে আমি থাকবো না। ব্যাপার কি? মেয়েটা কোথায় গেল? এখনো ঘরে আসছে না কেন? ওর ভাবনার মাঝেই একজন
সার্ভেন্ট এলো আর ওকে বলল জেহব খেতে যাওয়ার জন্য নিচে যেতে বলেছে। জাংকুক সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে দেখলো তে খুব যত্ন করে জেহবকে খাবার বেড়ে দিচ্ছে। মিষ্টিমা, তোমাকে কি আরো কিছু দেব? আমাকে আর কিছু দিতে হবে না, তোমার স্বামীকে খাবার বেড়ে দে। তে সার্ভেন্টকে বলল খালা একটু কষ্ট করে ওনাকে খাবারটা দিয়ে দেবে, আসলে উনি রাত্রে কি খান তা আমি জানি না, তাই আর কি। তে জাংকুকের কোনো কাজ করতে চায় না, সেজন্য কৌশলে কথাটা বলে দিল। জাংকুক মনে মনে ভাবলো ও কি কোনোভাবে আমাকে এড়িয়ে যেতে চাইছে। রাতে সবার খাওয়া শেষ হলে তে সব গুছিয়ে রেখে দিল। তারপর জাংকুকের রুমের দিকে যেতেই তখনকার কথা, বাজে ব্যবহারের কথা মনে হলো। তে নিজের মনটাকে শক্ত করে নিল। তারপর সে উল্টো দিক ঘুরে জেহবের রুমে চলে গেল। জেহব ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল। হঠাৎ দরজার কড়া নাড়ার আওয়াজে তিনি বলে উঠলেন, ভেতরে আসো, দরজা খোলাই আছে। তোমাকে বিরক্ত করলাম মিষ্টিমা, আমি খুবই দুঃখিত, তোমার ঘুমটা নষ্ট করলাম। আরে পাগলি মেয়ে, আমি এখনো ঘুমাইনি, ঘুমাতে যাচ্ছিলাম মাত্র। এখন বলতো তুই এত রাত্রে আমার রুমে কি করছিস? জাংকুকের সাথে ঝগড়া হয়েছে নাকি, তাই আমার কাছে এসেছিস? তুমি আমাকে এতটাই পর করে দিয়েছো মিষ্টিমা, আমি কি এমনিতে তোমার ঘরে আসতে পারি না? মাকে খুব মিস করছিলাম, তোমার কাছে আমি মা মা গন্ধ পাই, সেজন্য তোমার কাছে আসলাম। আজকের রাতটা তোমার কাছে থাকতে দেবে মিষ্টিমা? আমার মাথায় একটু হাত বুলিয়ে দেবে? জানো মিষ্টিমা, তুমি যখন আমার মাথায় হাত বুলিয়ে দাও, আমার মাথার সকল চিন্তা চেতনা দূর হয়ে যায়, মনে হয় যেন কোনো স্বর্গে আছি, যেখানে নেই কোনো দুঃখ কষ্ট রাগ, আছে শুধু ভালোবাসা, প্রিয়জনের মায়া। প্লিজ মিষ্টিমা, থাকতে দেবে? আমি আজকে তোমার সাথে ঘুমাতে চাই। তোর আজকে খুব খারাপ নাকি মনটা? কিছু হয়েছে আমাকে বলতে পারিস? না মিষ্টিমা, বুঝেছি, আমি তোমাকে বিরক্ত করছি, থাক আমি চলে যাই। আরে পাগলি মেয়ে আমার, কত অভিমান করা শিখে গেছিস। আচ্ছা তুই আজকে রাত্রে আমার কাছে ঘুমা, কিন্তু দেখিস তোর বর যাতে আবার আমাকে না বকে। তার বউকে আমার কাছে ঘুমোতে দিয়েছি বলে। খানিকটা হেসে বলল জেহব, উনি কিছুই বলবেন না, উনি এখন ওনার কাজে ব্যস্ত আছেন, বরং ওনার আরও সুবিধা হবে কাজ করতে। তুমি ওনার কথা চিন্তা করো না তো। বুঝেছি, বরের সাথে ঝগড়া হয়েছে। এইদিকে জাংকুক অপেক্ষা করছে আর পায়চারি করছে। রাত 12টা বেজে গেল, তবুও তে এলো না, সেজন্য তেকে খুঁজতে রুমের বাইরে গেল। ভাবলো হয়তো তে রান্নাঘরে আছে। তেকে সব জায়গায় খুঁজলো, কিন্তু কোথাও পেল না। হঠাৎ মনে হলো হয়তো মামুনির ঘরে আছে। ঘরে গিয়ে দেখলো তে আর জেহব দুজনেই ঘুমিয়ে আছে। তাই আর তেকে না ডেকে নিজের রুমে গিয়ে ঘুমাতে চেষ্টা করলো, কিন্তু সে ঘুমাতে পারলো না। ভোরের দিকে ঘুমালো। জাংকুকের কোনো কাজ তে করে না, কাপড় বের করে দেওয়া, খাবার বেড়ে দেওয়া, জাংকুকের জন্য কফি করা, সব কাজ অন্যজনের কাছে সঁপে দিয়েছে। এমনকি জাংকুকের ঘরে পর্যন্ত যায় না, জাংকুককে কথা বলার কোনো সুযোগ দেয় না। জাংকুক বাড়িতে আসলে নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে, অথবা জেহবের সেবা যত্নে ব্যস্ত থাকে। এভাবেই 4-5 দিন কেটে গেল। রাতে যখন জেহব ঘুমিয়ে যায় তখন তে স্টোর রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে, যাতে তার মিষ্টিমা সন্দেহ করতে না পারে। মোট কথা তে জাংকুককে কড়াকড়িভাবে ইগনোর করছে। জাংকুক মনে মনে বেশ অনুতপ্ত, সে বুঝতে পারছে না সে কিভাবে কথা বলবে তের সাথে, সেই সুযোগই তো দেখছে না। আর ওরও ভালো লাগছে না তের এরকম ব্যবহার, সে মেনে নিতেও পারছে না। তের কাছে মাফ না চাওয়া পর্যন্ত কিছুতেই জাংকুক শান্তি পাবে না। ওকে যে করেই হোক তের সাথে কথা বলতে হবে। জাংকুক জিনকে ফোন করে বলল, বলতো কি করা যায়, ও আমার উপর খুব রেগে আছে, কথা পর্যন্ত বলার সুযোগ দিচ্ছে না, কি করে ওর কাছে মাপ চাইব? জিন বলে উঠল, তুই না এই বিয়েটাকে মানিস না, তাহলে ও রাগ করলো কি করলো না তাতে তোর কি আসে যায়? বরং আমি বলবো তোর জন্য ভালো হয়েছে, তোকে আর কষ্ট করে মিথ্যা অভিনয় করে যেতে হবে না। খুব ভালো কাজ করেছিস, মেয়েটাকে এভাবে অপমান করে, মেয়েটা তো এসবেরই যোগ্য। তুই আমাকে বুঝবি না, সেই সুযোগে খোঁচাটাও মারছিস। রাগের মাথায়
বলেছিলাম তখন, মনে যা এসেছিল তাই বলে দিয়েছি। এখন খোঁচা মারা বন্ধ করে আমাকে আইডিয়া দে আমি কি করব। ওর সাথে কথা বলার চেষ্টা কর। আজকের মিটিং ক্যান্সেল করে জলদি বাড়িতে চলে যা। নির্দিষ্ট টাইমের আগে বাড়িতে চলে যাবে। আর বউয়ের রাগ ভাঙা গিয়ে। জাঙ্কুক গুরুত্বপূর্ণ মিটিং ক্যান্সেল করে দিল। গাড়ি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। আর মাঝপথে দেখলো ফুলের দোকান। জাঙ্কুক গাড়ি থেকে নেমে তের জন্য ফুল আর চকলেট আইসক্রিম কিনে নিল। বাড়িতে গিয়ে প্রথমে তার মামনির খোঁজ করলো। জানতে পারলো তার মামনিকে জিন নিয়ে বের হয়েছে। জাঙ্কুক বুঝতে পারলো তার বন্ধু তাকে সুযোগ করে দিল। জাঙ্কুক তের খোঁজ করতে লাগলো। খুঁজতে খুঁজতে ছাদে চলে গেল আর দেখলো তে আকাশের দিকে তাকিয়ে আছে আর তার চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। চাঁদের আলোয় তের মুখে সুন্দর যেন ফুটে উঠেছে। অন্যরকম মুগ্ধতা বিরাজ করছে তের মুখে। তেকে কাঁদতে দেখে জাঙ্কুকের ভেতর মনে হচ্ছে পাথর রেখে দিয়েছে কেউ। জাঙ্কুক খানিকটা কেশে তের দৃষ্টি আকর্ষণ করতে চাইল। কারোর শব্দ পেয়ে তাড়াহুড়ো করে তে নিজের চোখের পানি মুছে নিল। চোখের পানি হলো দুর্বলতা, আর সে নিজের দুর্বলতা দেখাতে পছন্দ করে না। তে পিছনে তাকিয়ে দেখলো জাঙ্কুক দাঁড়িয়ে আছে আর তার হাতে রয়েছে গোলাপ ফুল। তে চলে যেতে চাইলে জাঙ্কুক তার হাত টেনে ধরলো। তবুও তে ঘুরে দাঁড়ালো না, উল্টো দিক হয়ে দাঁড়িয়ে রইল। আমাকে আর ইগনোর করো না। আমি তোমার ইগনোরেন্স সহ করতে পারছি না। কেন এভাবে মুখ ফিরিয়ে নিচ্ছ আমার থেকে? আমি জানি ভুল করেছি, অন্যায় করেছি। তুমি কি পারো না আমার ভুলগুলো শুধরে দিতে? আমি যে কথাগুলো তোমাকে বলেছি সেটা আমি ফিরিয়ে নিতে পারবো না, কিন্তু আমি চেষ্টা করব ভবিষ্যতে আমি এমন কোনো কাজ করব না বা কথা বলবো না যাতে তুমি কষ্ট পাও। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তে কোনো কথা না শুনে হাত ছাড়িয়ে চলে যেতে চাইলে জাঙ্কুক তেকে টেনে নিজের কাছে নিয়ে আসে। আপনার আমার কাছে ক্ষমা চাইতে হবে না। আপনি যা করেছেন একদম ঠিক করেছেন। তে মাথা নিচু করে কথাগুলো বলল। তুমি আমাকে যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব, তবু আমার থেকে মুখ ফিরিয়ে নিও না। আমি জানি আমি তোমাকে অনেক আঘাত দিয়ে কথা বলেছি। আমার ব্যক্তিগত কষ্টের কথা আমি কাউকে জানাতে চাইনি, কিন্তু যখন দেখলাম তুমি আমার ডয়ারটা খুলেছো, বিশ্বাস করো আমার মাথা কাজ করছিল না। আমার চোখে শুধু ওই ডয়ারটাই ভাসছিল যেটাতে আমার কালো অতীত গচ্ছিত রাখা ছিল। তোমার সঙ্গ পেয়ে আমি সেই কালো অতীতকে প্রায় ভুলে গিয়েছিলাম, কিন্তু সেদিন তোমার হাতে ওই ছবিটাকে দেখে আমার সব মনে পড়ে যায়। রাগের মাথায় তোমাকে অনেক কথা বলেছি, কিন্তু বিশ্বাস করো একটা কথা আমার মন থেকে ছিল না। আমি তোমাকে আর কখনো কষ্ট দিয়ে কথা বলবো না। আমাকে প্লিজ ক্ষমা করে দাও, একটিবার আমাকে সুযোগ দাও। তে হাতটা ছাড়িয়ে চলে গেল আর জাঙ্কুক নিজের চোখ বন্ধ করে দীর্ঘ শ্বাস ছাড়ল আর আকাশের চাঁদের দিকে তাকিয়ে রইল। বেশ কিছুক্ষণ পর জাঙ্কুক তার পাশে কারো উপস্থিতি অনুভব করলো। জাঙ্কুক তাকিয়ে দেখলো তে এসেছে আর তার হাতে 2 কাপ ধোয়া ওঠা কফির মগ। জাঙ্কুক বুঝতে পারলো তে কফি আনতে গিয়েছিল। সে বেশ অবাক হলো। এভাবে হা করে তাকিয়ে কি দেখছেন? কফিটা খান, আর যদি মনে হয় আপনার কালো অতীতের কথা আমাকে বলে হালকা হবেন তাহলে বলতে পারেন। জানেন তো নিজের কষ্টের কথা কখনো চেপে রাখতে হয় না। নিজের প্রিয় মানুষগুলোর কাছে নিজের কষ্টের জমানো কথাগুলো ব্যক্ত করতে হয়, তাহলে দেখবেন কষ্টটা অনেকটা কমে যায় আর নিজেকে হালকা বোধ করবেন। অযথা কষ্ট বয়ে বেড়ানো ঠিক না, এতে নিজের ভেতরকার কনফিডেন্স কমে যায়, জীবনের প্রতি হতাশা চলে আসে। কথাগুলো জাঙ্কুকের দিকে তাকিয়ে বলল আর জাঙ্কুক মনোযোগ দিয়ে তের কথাগুলো শুনলো। তোমাকে যত দেখছি তত অবাক হচ্ছি। আমি তোমাকে এত কষ্ট দিয়ে কথা বললাম, অথচ তুমি আমার কষ্টের কথা ভাবছো। তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমার কফিটার খুব প্রয়োজন ছিল। তুমি কি আমাকে ক্ষমা করতে পেরেছো? আপাতত আপনার অতীতের কথা শুনতে চাই, তারপর না হয় বলি। দীর্ঘশ্বাস ছেড়ে বলতে লাগলো জাঙ্কুক তার অতীতের কথা। যখন জাঙ্কুকের কোনো বিজনেস ছিল না তখন ওই মেয়েটি তার সঙ্গে ছিল, কিন্তু যখন জাঙ্কুকের থেকে বেটার কাউকে পেয়ে যায় এবং বড় বিজনেসম্যানকে পেয়ে যায় তখন জাঙ্কুককে ছেড়ে সেই মেয়েটি চলে যায়
আর জাংকুক প্রতিজ্ঞা করে সে অনেক বড় বিজনেসম্যান হবে, যেটা সে হয়েছে এখন। অতঃপর তে জাংকুকের সব কথা শুনলো। 1 মিনিট, আমি আসছি, এই বলে জাংকুক নিচে গেল। একটু পর জাংকুক হাতে আইসক্রিম নিয়ে এলো আর সেই সাথে সরি কার্ড। তারপর আইসক্রিম আর সরি কার্ড দোলনার উপর রেখে 2 কান ধরে দাঁড়িয়ে রইল। দয়া করে আমাকে ক্ষমা করে দাও, আর একটি সুযোগ করে দাও দূরত্বর মাঝে সেতু তৈরি করার। বন্ধু হবে কি আমার? জাংকুকের এভাবে সরি বলাতে তে হেসে দিল। জি জনাব, হব। এত কিউট করে সরি বলেছেন, ক্ষমা না করতে পারি? আপনি কিভাবে জানলেন আমার আইসক্রিম পছন্দ আর ফুল ভালো লাগে? তোমার মিষ্টি মার কাছ থেকে জেনেছি। কাল রাতের পর তে আর জাংকুকের মধ্যে বেশ ভালো বন্ধুত্ব হয়ে যায়। দুজন অনেকক্ষণ গল্প করে রাতে একসাথে ঘুমিয়েছে। মান অভিমান কমে আবার দুজন একত্রিত হয়েছে। ঘুমের রেশ কাটিয়ে তে চোখ খুলে তাকালো আর উঠতে গিয়ে তার হাত বাঁধা পড়লো। পাশে তাকিয়ে দেখলো জাংকুক ঘুমিয়ে আছে আর তার হাতটা শক্ত করে ধরে রেখেছে। তে মুস্কি হাসি দিল, জাংকুকের দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে রইল আর মনে মনে ভাবতে লাগলো, আপনাকে ভালোবাসার অধিকারটুকু আমার নেই। কেন এলেন আপনি আমার জীবনে? কেন আপনার মায়ে আমাকে এভাবে জড়িয়ে ফেললেন? না চাইতো আপনাকে ভালোবেসে ফেলেছি। এই কয়টা দিন আপনার থেকে দূরে থাকার একটা মাধ্যম পেয়েছিলাম। আপনার উপর অভিমান করে নিজেকে খুব ভালোভাবে বুঝিয়ে নিয়েছিলাম, কিন্তু কাল রাত্রে যেভাবে আমার কাছে আপনি ক্ষমা চাইলেন, তারপরে তো আমি আপনাকে আরো বেশি ভালোবেসে ফেলেছি। খুব কি ক্ষতি হবে যদি আপনাকে সারা জীবনের জন্য জীবনসঙ্গী হিসেবে চাই? কিন্তু আপনি তো আমাকে চান না, কেন জানি না। ওই মেয়েটাকে আমার খুব হিংসা হয়। সে আপনার মুগ্ধতা পেয়েছে, কিন্তু মেয়েটা সেটার কদর করলো না কেন? আমার সাথে এমনটা হয়, যাদেরকে মন থেকে ভালোবাসি তারা আমার থেকে দূরে চলে যায়। যাকে আমরা কোনোদিন পাবো না, যাকে ভালোবাসা নিষিদ্ধ, তাকেই মন থেকে ভালোবেসে ফেললাম। তে দীর্ঘ শ্বাস ছেড়ে জাংকুকের হাত থেকে হাতটা ছাড়িয়ে নিল। তারপর ফ্রেশ হয়ে জাংকুকের জন্য ব্রেকফাস্ট তৈরি করতে নিচে চলে গেল। জাংকুক ঘুম থেকে উঠল, তের খোঁজ করতে লাগলো। তারপর হঠাৎ ওর ভয় হলো, তে আবার ওকে ছেড়ে চলে গেল না তো? হয়তো এখনো মন থেকে ক্ষমা করতে পারেনি। তাই জাংকুক অস্থির হয়ে উঠল। তে শাড়ির আঁচলটা কোমরে গুজে চুলগুলো খোপা বেঁধে রুটি বেলছিল। তখনই জাংকুক রান্নার রুমে প্রবেশ করলো। তেকে রান্নাঘরে দেখে জাংকুক স্বস্তির নিঃশ্বাস ফেলল। তে কারো উপস্থিতি টের পায়ে সামনে তাকালো। এ কি, আপনি ফ্রেশ না হয়ে রান্নাঘরে কি করছেন? যান গিয়ে ফ্রেশ হয়ে আসুন, আমি আপনার ব্রেকফাস্ট তৈরি হয়ে গেলে আপনাকে ডেকে দিব। আবার জিন ভাইয়ের বাসা থেকে মিষ্টি মাকেও নিয়ে আসতে হবে। আমি আমার দিনটা তোমার মুখ দেখে শুরু করতে চাই, তাই আমি ঘুম থেকে ওঠার আগে তুমি কোথাও যাবে না। তে হতবাক হয়ে জাংকুকের দিকে তাকিয়ে রইল। ঘুমের রেশ এখনো কাটেনি, বোঝা যাচ্ছে কি আবল তাবল বকছেন। জাংকুক তের কাছে গেল, তারপর কোমরে গুজে রাখা আঁচলটা খুলে দিল আর তের কানে কানে বলল, সকালে সুন্দরীর মুখ দেখলে দিনটা এমনই সুন্দর হয়ে যাবে, সেজন্যই তোমাকে কথাটা বলেছি। এবার ঠিক করে শুনতে পেয়েছো নাকি অন্যভাবে বোঝাতে হবে? জাংকুকের এত কাছে আসাতে তে হৃদয় কেঁপে উঠল। তে মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালো আর তেকে খামতে দেখে জাংকুক সরে আসলো। জাংকুক রান্নার রুম থেকে চলে গেলে তে ব্রেকফাস্ট তৈরিতে ব্যস্ত হলো। এভাবে বেশ কয়েকটা দিন কেটে গেল। জাংকুক আর তের ভালো বন্ধুত্ব হয়েছে। তে জাংকুককে মনে মনে ভালোবাসে, কিন্তু প্রকাশ করে না। জাংকুকের তের জন্য অনুভূতি তৈরি হয়েছে, কিন্তু জাংকুক সেটা মানতে চাইছে না। রাত 9টা বাজে। তে বসে বসে পেইন্টিং করছিল আর জাংকুক তার সামনে বসে নিজের অফিসের কাজ করছিল আর চোখে তেকে দেখছিল। তে খুব মনোযোগ দিয়ে পেইন্টিং করছে আর তের সামনের কাটা চুলগুলোর জন্য পেইন্টিং করতে খুব অসুবিধা হচ্ছিল। তাই তে এক হাত দিয়ে চুলগুলো বারবার সরাচ্ছিল, তবুও মনোযোগ পেইন্টিংয়ের দিকেই ছিল। কখনো চোখগুলো বড় বড় করছে, আবার কখনো পেইন্টিং ব্রাশে কামড়ে চিন্তা করছে। এইসবই লক্ষ্য করছিল জাংকুক। মনে মনে ভাবতে লাগলো, আমার যে কি হয়েছে, ওর দিকে এভাবে
আমি কেন তাকিয়ে আছি? নিজের অফিসের কাজেও ফোকাস করতে পারছি না, বারবার শুধু ওর দিকে চোখ চলে যাচ্ছে। শি লুকস লাইক এ ডল। এমন ভাবে এক্সপ্রেশন দিচ্ছে, কতটা কিউট লাগছে এই মেয়েটাকে। আমার কাজে বাগড়া দিচ্ছে, কি সুন্দর করে নিজের মতো কাজ করে যাচ্ছে সে। এরই মধ্যে তের ফোনটা বেজে উঠলো। তে কল রিসিভ করে কিছুক্ষণ কথা বলল। অতঃপর জাংকুক জানতে চাইলো কে কল দিয়েছে। তারপর তে বলল তার এক ছেলে বন্ধু। অতঃপর তে জানতে চাইলো সে এই বাড়িতে আসতে পারবে কিনা, কারণ বহু বছর পর তার ছোটবেলার বন্ধু দেশে আসছে। তখন জাংকুক বলল, এটা তোমার বাড়ি, আমার যতটুকু অধিকার আছে ঠিক ততটুকু তোমার অধিকার আছে। ভুলে গিয়েছো তুমি আমার ওয়াইফ? বন্ধু আসতে না আসতে এত পরিবর্তন, আজব তো। আপনি কোথাকার কথা কোথায় নিয়ে যাচ্ছেন? তখনই পেছন থেকে কেউ তেকে ডেকে উঠল। তে পেছনে তাকালো আর দেখতে পেল তার বন্ধু দাঁড়িয়ে আছে। দৌড়ে তার কাছে গেল। তুমি এই বাড়িতে কিভাবে আসলে? আসতে কোনো অসুবিধা হয়নি তো? আমি তো সারপ্রাইজ হয়ে গেছি। আরে চিন্তা করতে হবে না, আমি ঠিকঠাক মতোই আসতে পেরেছি। আর হ্যাঁ, ভুলে যেও না আমি কিন্তু এই বাংলাদেশেরই ছেলে। এইদিকে। জাংকুকের মন পড়ছে এই দৃশ্য দেখে। আমার এমন লাগছে কেন? আমি তের পাশে এই ছেলেটাকে দেখতে পারছি না কেন? আমি কেন তের জীবনে অন্য কোনো ছেলেকেই মেনে নিতে পারছি না? ওকে তো আমি চুক্তির বউ করে এনেছি, 1 বছর পর আমরা আলাদা হয়ে যাব এমনিতেই। না না, এটা হতে পারে না। ওর কাছ থেকে দূরত্ব আমি সহ্য করতে পারবো না। আমি বেঁচে থাকতে আমার তেকে অন্য কেউ কেড়ে নিতে পারবে না। ও শুধু আমার জীবনের সাথে তোমাকে এমনভাবে বেঁধে রাখবো যাতে তুমি অন্য কারো কাছে যেতে না পারো। সামনে তাকিয়ে জাংকুকের চোয়াল শক্ত হয়ে যায় রাগে। কখনো তো আমার সাথে বসে বসে এমন হাসাহাসি করেনি, আর এখন দেখো কিভাবে নিজের স্বামীর সামনে দাঁড়িয়ে অন্য ছেলের সাথে হাসাহাসি করছে। রাগে ফুসফুস করতে থাকে জাংকুক। তে জাংকুকের সাথে সায়নোর পরিচয় করিয়ে দেয়। জাংকুক নিজের রাগ সংযত করে সায়নোর সাথে হাত মিলায়। মূলত জাংকুক এখন নিজের রাগ অনেক কষ্টে সংযত করে রাখছে, কারণ সে চায় না আগের মতো করে তেকে রাগের বশে কিছু বলে ফেলুক আর তাদের মধ্যে আবার দূরত্ব হোক। খাবার টেবিলে জাংকুক তে আর সায়নোর ন্যাকামিগুলো সহ্য করে গেল। তের সাথে সায়নোর পীড়িত তার মোটেও সহ্য হচ্ছিল না। কোনো রকম খাবারটা খেয়ে নিজের রুমে তাড়াতাড়ি চলে গেল জাংকুক। তে জাংকুকের দিকে তাকিয়ে রইল। হঠাৎ করে ওনার আবার কি হলো? তে তাদের রুমের সদর দরজায় আসতেই জাংকুক তের হাত ধরে টেনে রুমে নিয়ে গেল আর দেয়ালের সাথে 2 হাত চেপে ধরে তার ঠোঁট তের ঠোঁটের সাথে মিশিয়ে নিল। জাংকুকের এমন কাণ্ডে তের চোখ কপালে উঠল, কিন্তু জাংকুককে সে সারাতেও চাইছে না। কিছুক্ষণ পর তেও কিস ব্যাক করলো। জাংকুক তের সম্মতি পেয়ে আরো উন্মাদ হয়ে গেল। তের গলায় মুখ দিয়ে অনবরত কিস করতে থাকলো। জাংকুকের ঠোঁটের স্পর্শে তে সারা শরীরে কাঁপছে। চোখ বন্ধ করে অনুভব করছে জাংকুকের স্পর্শগুলো। হুট করে তেকে জাংকুক কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দিল। তারপর তের উপরে উঠল। দুজনেই জোরে জোরে শ্বাস নিচ্ছে। জাংকুকের চোখে মুখে নেশা। যে চোখের দিকে তে তাকাতে পারছে না, তাই অন্যদিকে চোখ ঘুরিয়ে নেয়। জাংকুক তের মুখটা আবার নিজের দিকে ঘুরিয়ে ইশারায় কিছু বোঝালো। তে মুস্কি হেসে চোখ বন্ধ করে নিল। জাংকুক তের সম্মতি পেয়ে সে সাথে সাথে নিজের ঠোঁট তের ঠোঁটের সাথে আবার মিলিয়ে দিল। অতঃপর তারা ভালোবাসার অন্য এক রাজ্যে পাড়ি দিল। তে সারা শরীর ভরিয়ে দিল জাংকুকের আদরে স্পর্শে। পরের দিন সকালে তের খুব তাড়াতাড়ি ঘুম ভেঙে যায়। সে নিজের কোমরে কারো হাত অনুভব করে। তার বুঝতে বাকি নেই এটা কার হাত হতে পারে। সে একটু মুচকি হেসে রাতের কথা মনে করে, আর মুহূর্তেই গালগুলো লাল টকটকে হয়ে যায়। তে শাওয়ার নেওয়ার জন্য উঠতে গেলেই জাংকুক তের হাত ধরে আবার নিজের কাছে টেনে নেয়। তে গিয়ে জাংকুকের বুকের উপর পড়ে। কোথায় যাচ্ছ? আমি না বলেছিলাম আমি ঘুম থেকে ওঠার আগ পর্যন্ত কোথাও যাবে না?
তে মাথা নুয়ে উত্তর দিল, আসলে অনেক বেলা হয়েছে, এখন উঠতে হবে, না হলে সবাই কি ভাববে? বিবাহিত দম্পতি যা করে সেটাই ভাববে। আই ডোন্ট কেয়ার বলি তেকে নিজের শরীর থেকে উঠিয়ে নিজে তের উপর ভর করে তের হাত দুটো বিছানায় চেপে ধরলো। হয়েছে গায়েস, আর গভীরে যেতে চাচ্ছি না, তারা তাদের মতো রোম্যান্স করতে থাকুক। বিকেলের দিকে সায়নও চলে যায় জাংকুকের বাড়ি থেকে, কারণ এখানে সে একটা কাজে এসেছে আর সে কাজটা সফল হয়ে গেছে। সাথে তেকুকের বৈবাহিক জীবনও সুন্দর করে দিয়ে গেল। তেকুক একে অপরের প্রতি ভালোবাসাও প্রকাশ করলো।